আচ্ছা, সম্মানিত হাজিরিন, আহ, আমাদের আজকে আলোচনার টপিক ছিল কারবালা, কুরুক্ষেত্র, শাহবাগ, লাশের কর্তা সত্য সন্ধানে। তো আজকের আলোচনাতে আমরা যে দিকের সন্ধান করব, যে প্রবণতা, ঝোঁক বা ভাষা বা রাজনৈতিক বা বাসনা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে কারবালা, কুরুক্ষেত্র এবং শাহবাগের যে ট্র্যাজিক হিরোরা আছে। কারবালাতে আছেন হুসাইন, আমরা কুরুক্ষেত্র থেকে দুজন ট্র্যাজিক হিরো নিব, একজন হচ্ছে কর্ণ আর হচ্ছে অভিমন্যু। আর শাহবাগ থেকে আমরা হচ্ছে গিয়া শাহবাগের যিনি অনেকগুলো আছেন, আমরা তার ভিতর থেকে একজনকে বেছে নিচ্ছি। ধরেন নিজামি বা কাদের মোল্লা, যে কোনো একজনকে আমরা বেছে নিই আলাপের সুবিধার জন্য। এখন প্রশ্ন হতে পারে, ভাই আপনি কারবালাকে হচ্ছে আহ, শাহবাগের সাথে মিলাইতেছেন, কুরুক্ষেত্রের সাথে মিলাইতেছেন, মানে এটা এক ধরনের আরোপণ মূলকতা কিনা, বা আপনি আরোপণ করতেছেন কিনা? আমার উত্তর থাকবে না, আমি আরোপণ করতেছি না। কারণ হচ্ছে বাঙালি মুসলমানের ইতিহাস বা সাহিত্যের দিকে যদি একটু কষ্ট করে তাকাই উপর দিকে, আহ, তাহলে পরে আমি সেই দেখতে পাবো, বা আমরা দেখতে পাবো যে বেঙ্গলি মুসলিম লিটারেচারেই কারবালার সাথে কুরুক্ষেত্রের একটা সম্পর্ক হাজির হইতেছিল। স্পেশালি মধ্যযুগে আমরা দৌলতজি বাহরাম খাঁর যে লেখা আছে আপনার, কি বলে, সেখানে আমরা দেখতে পাই আপনার ইমাম বিজয়, যেটা আর কি, সরি কি জন্য এক্স্যাক্টলি নামটা মনে পড়তেছে না, যে ওনার ওই বইয়ের ভিতরে আছে। উনি হোসাইন এবং হাসানকে যখন করতেছিলেন, আহ, ওনাদের চেহারা বর্ণনা করতেছিলেন, তখন হচ্ছে গিয়ে আপনার হোসাইন এবং হাসান এদের চেহারার বর্ণনা করতে যে অ্যাস্থেটিক্যাল এবং মেটাফরিক যে বিষয়গুলো ইউজ করতেছেন, এটা উনি নিতেছেন সংস্কৃত লিটারেচার থেকে। এটা উনি নিতেছেন কি বলে, আহ যে গড যারা আছিল আর কি, হিন্দু মিথোলজি যে সমস্ত গড, তাদের লাইক কৃষ্ণ এরকম। ইভেন হচ্ছে গিয়া হুসাইনের নাকি হাসানের মিউজিক্যাল বিউটিকে সে হচ্ছে গিয়া কামদেবের সাথে কম্পেয়ারও আমরা এখানে দেখি আর কি। তো এবং হচ্ছে কি আপনার কারবালাতে যে সমস্ত উইপেন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, তো সেইগুলোর সাথে কুরুক্ষেত্রের উইপেনের একটা কম্পেয়ার, যেমন বলতেছে যে কারবালাতে গদা নিয়ে যুদ্ধ করতেছে হুসাইনের পক্ষে কেউ একজন, তো বা গদা তো কারবালাতে ছিল না, তো হচ্ছে গিয়ে গদা আছে কুরুক্ষেত্রের, মানে এই যে কুরুক্ষেত্রের সাথে কারবালার একটা সংযোগ ঘটাইতেছে, বা আমরা এটাকে বলতে পারি কারবালাকে এখানকার লোকাল মানুষের টার্মিনোলজিতে আর্টিকুলেট করতেছে আরো বেটার কমিউনিকেশনের জন্য। কেউ কেউ বলবে এটাকে ইসলামাইজেশনের জন্য, কেউ কেউ বলবে এটাকে হইতেছে গিয়া এখানকার একটা লোকায়ত ইসলামের মানে রিফর্মের জন্য, এক্সেট্রা এক্সেট্রা বয়ান থাকবে। আমরা আপাতত কোনো বয়ানের দিকে যাচ্ছি না। তো এমত অবস্থাতে আমরা এটাকে আরোপণ করতেছি, এটা বোঝা গেল। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আহ কারবালা, কুরুক্ষেত্র এবং শাহবাগের ভিতরে আমরা একটা মজলুম, মজলুমিয়াত, এই ধরনের শব্দ শুনতে পাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হামিদ দাবাসির একটা খুব ইন্টারেস্টিং বই আছে আপনার, শিয়াইজম আর রিলিজিয়ন অফ প্রোটেস্ট এই নামে। তো দাবাসি সেখানে থার্ড চ্যাপ্টারে কারবালা কমপ্লেক্স আমাদেরকে বোঝাচ্ছেন। কারবালা কমপ্লেক্সে দাবাসি বলছেন শিয়াইজমের যে উদয় বিন্দু, সেটার মধ্যে একটা ট্রমা থেকে শুরু হয়েছে, একটা ইনজাস্টিস থেকে শুরু হয়েছে। তারা একটা ইনজাস্টিসের ভিতর ছিল। আহ তো দীর্ঘদিনের ইনজাস্টিস, কারবালা একটা ইনজাস্টিসের জায়গা। তো এই যে কারবালার হুসাইন এবং হচ্ছে দেখাইতেছেন যে জেসাস ক্রাইস্ট, এদের যে একটা মানে হয়েছে আর কি, একটা পবিত্র স্যাক্রেড একটা কি বলে কনস্ট্রাকশন বা একটা ফিগার তৈরি হইতেছে। তো এইখানে মূলত শিয়া পলিটিক্যাল থিওলজি, শিয়া থিওলজি বা এর যে রিলিজিয়াস ডক্ট্রিন, এইটা অনুসারে আমরা দেখি কারবালা বা কারবালাটা মূলত মজলুমিয়াতের একটা বিষয় এবং শাহাদাতের বিষয়। এই মজলুমিয়াত এবং এই শাহাদাতের বিষয়টা যে কোনো ক্রাইসিস কে আমরা মানে ডিফাইন করতে পারি ওইটা দিয়ে, সেটা ওই যে এবং যে কোনো ক্রাইসিসকে আমরা কি বলে ইন্টারপ্রেট করতে পারি। যেমন অনেকে এখন আজকে ইতে কি হয়েছে, হামলা হয়েছে, আমরা এটাকে বলতে পারি, অনেকে বলতেছেন ইভেন হচ্ছে গিয়ে ক্যাম্পাস কেন মানে কারবালা। তো এই যে এই ক্রাইসিসটাকেও ইন্টারপ্রেট করতে পারতেছে কারবালা দিয়ে, কারণ কি
কারণ কারবালা কমপ্লেক্স আমাদেরকে ওই সুযোগটা করে দেয়, ওই অপরচুনিটি ক্রিয়েট করছে, বা এরকম একটা অফার আমাদের সামনে হাজির করতে পারে আর কি। তো এই কারবালা মানে কারবালা কমপ্লেক্স যে জিনিসটা আমাদের হাজির করতেছে, এর এর ফলে হয়েছে কি, আমরা দেখবো দাবাসি ওখানে উল্লেখ করতেছেন তার বইয়ে যে একজন মার্কসিস্ট লেনিনিস্ট সেও মানে আলী মাওলা হুসাইনকে হুসাইনকে করতে পারতেছে। তার মানে এটা বলার ভিতর দিয়ে তার প্রবলেম হইতেছে না, তার যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, তার হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিস্ট পার্সপেক্টিভ, সেখান থেকে সেটা বলতে পারতেছে। তো এই যে তার হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে সেটা বলতে পারতেছে, এই দেশে জালেম মুসলিমের রাজনীতি করতে পারতেছে, এইটা মানে এটা হচ্ছে কি কারবালার একটা মানে মানে শিয়া রিলিজিয়নের একটা নেচার, যে হচ্ছে কি এটা একটা প্রোটেস্ট বা রেভলিউশনারি বিষয়টাকে আর্টিকুলেট করতে পারে, নিজের একটা মাল্টিপল একটা ফ্লুইড একটা আছে আর কি। তো এমত অবস্থাতে আমরা মূলত জালেম মুসলিমের যে একটা রাজনীতি আমরা দেখি, সেইটাই কি তথাস্থ? মানে যেমন আমাদের একটা কথা প্রচলিত আছে যে মানে জালেমের মুসলিমের কোনো ধর্ম নাই, মুসলিমের কোনো বর্ণ নাই, মুসলিমের মানে এক্সেপ্ট মুসলিমের কিছুই নাই, হয়তো বা অনেকে মনে করে মুসলিমের কোনো জেন্ডারও নাই। মুসলিমের কোনো জেন্ডারও নাই, ট্রান্সজেন্ডারও মুসলিম হইতে পারে। তো কি জন্য বলে থাকে আপনার জালেমের এরকম কথা বলে, জালেমের কোনো ধর্ম নাই, জালেমের কোনো বর্ণ নাই, তার মানে কি যে দুনিয়ার ইতিহাসকে জালেম এবং মুসলিমের ইতিহাস দেখবার যে একটা চল আমরা দেখি আর কি, কোট আনকোট। তো এইখানে একটা আমরা দাবাসির হাত থেকে দাবাসির থ্রুতে বলতে পারি যেটা একটা তো ট্রমার একটা জায়গা, তো আমরা কারবালার উদাহরণ দিচ্ছে। তো আমরা এখানে আরেকজন ব্যক্তি আছেন আমাদের এক পরিচিত ভাই আদনান মাসুদ, উনি খুব ভালো করে আর্টিকুলেট করছেন যে এটার মধ্যে একটা দাস মনোবৃত্তির একটা জায়গাও আছে, না সবকিছুকে জালেম মজলুমের ফ্রেমওয়ার্ক দিয়ে সবসময় বোঝার চেষ্টা করা, এর বাইরে গিয়ে বুঝতে চেষ্টা কে হইতেছে কি আপনার মানে প্রবলেমাটাইজ করা, বা হচ্ছে এটাকে বিচ্ছিন্ন বলা, আরোপণমূলক যে আলাপ সেগুলোর দিকে যাওয়া। তো এটা একটা জটিলতা তৈরি করে আর কি, এটা মূলত বুদ্ধিভিত্তিক অসততার দিকে নিয়ে যায় আমাদেরকে। যেমন এই বুদ্ধিভিত্তিক অসততার উদাহরণ আমরা তিন জায়গা থেকে দেখবো, কারবালা, কুরুক্ষেত্র, শাহবাগ। কারবালাতে হুসাইন ডেফিনেটলি মুসলিম, কোনো সন্দেহ নাই, ইয়াজিদ ডেফিনেটলি জালেম, কোনো সন্দেহ নাই, এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু জালেম এবং মজলুমের কোনো পরিচয় থাকতে পারে কিনা, আমার কোশ্চেন হচ্ছে জালেম এবং মুসলিমের কোনো পরিচয় থাকতে পারে। কারবালার যে হুসাইন যে লাশ হলো, যাকে হত্যা করা হলো, তার পরিচয় আছে কিনা, এই যে লাশ হুসাইন, এই লাশ হুসাইনের পরিচয় আছে কিনা, কোশ্চেন হচ্ছে এটা। লাশ হুসাইনের পরিচয় কি? লাশ হুসাইন কি শুধুই মজলুম, না ওর কোনো আলাদা পরিচয় এক্সিস্ট, ওর কি মানে মানে কি বলে আপনার ডুয়াল কোনো পরিচয় থাকতে পারে, বা মাল্টিপল কোনো থাকতে পারে? এইটা তার রাজনৈতিকতাটা কি শুধু ওই মানে মুসলিমিয়াতের রাজনৈতিকতাই হইতে হবে, মানে মুসলিমিয়াতের রাজনৈতিকতা কি, এটা একটা কোশ্চেন। তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা খুঁজবো। আমরা দেখি যে কারবালাতে যে মুসলিমের আলাপটা হইতেছে, তার পাশাপাশি আমরা কুরুক্ষেত্রে যাই দেখবো, কুরুক্ষেত্রে পাণ্ডব পুত্র অভিমন্যু যখন চক্রব্যূহে ঢুকলো, ঢুকার পর তাকে ওখানকার মহারথীরা দ্রোণাচার্য, কৃপাচার্য, দুর্যোধন, তারপর হচ্ছে দুঃশাসন, অঙ্গরাজ কর্ণ, অশ্বত্থামা, এরা তাকে মানে চারদিকে ঘিরে ফেললো, তাকে হত্যা করলো হচ্ছে কি কয়েকজন মিলে, 10-12 জন মিলে। আর ওইখানে উপরে রথের উপর যারা ছিল দ্রোণাচার্য এবং হচ্ছে কি কৃপাচার্য। তো এরা দাঁড়ায় দাঁড়ায় এটা আফসোস করতেছিল যে এটা তো হইতেছে না, ইনজাস্টিস হচ্ছে, মানে একটা মেসোকিস একটা আর কি, মানে তারা নিজেদেরকে পীড়া দিচ্ছিল আর কি, এরকম একটা। তো এমত অবস্থাতে আমরা আরেকটা ক্যারেক্টার দেখবো মহাভারতে বা কুরুক্ষেত্রেই, সেটা হচ্ছে কি কর্ণ, যিনি মানে বঞ্চনার শিকার, যিনি হচ্ছে গিয়া পুরো ট্র্যাজিক হিরো হয়ে উঠতেছেন পুরো মানে মহাভারতে। নানান জায়গার বঞ্চনার যে সে একমাত্র মানে পাইছেন হচ্ছে গিয়া কি বলে সিম্প্যাথি পাইছেন হচ্ছে গিয়া দুর্যোধনের কাছ থেকে, যে আবার তার ভিতরে একটা জালেমি ইয়াজিদি কি বলে আওয়ামী এই ধরনের একটা আছে আর কি, নেচার আছে। তো এই যে মানে হিংসার একটা নেচার। তো এমন অবস্থাতে আমরা কর্ণের ভিতরে হিংসাটাও দেখতে পাচ্ছি। কর্ণের যে হিংসা, সেটা তার হচ্ছে গিয়া তার ব্রহ্মাস্ত্রের যে একটা সেখান থেকে আমরা দেখি, এবং সে ব্রহ্মাস্ত্র দেশে অর্জুনকে কি করে ফেলবে, এখানে একটা হিংসা আছে। তো মহাভারতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অহং বা হিংসা। আমরা কি বলে এই মহাভারত, কারবালা এবং শাহবাগের বিষয়টা একসাথে রাখছি, আরেকটা কারণ হচ্ছে আমরা বুঝতেছি যে হিংসা
সাথে আজকের ন্যাশনালিজম রিলেশনটা আমরা বুঝতে চাই, এর সাথে শাহবাগের সম্পর্কটা বুঝতে চাই। এক, ন্যাশনালিজম। আরেকটা হচ্ছে কি, বাংলাদেশ রাষ্ট্র বা যে কোনো জাতি রাষ্ট্রের উদয় যখন ঘটছে, আমরা যখন মানে নেশন স্টেটে বাস করি বা আপনার কি বলে ইউরোপিয়ান নেশন স্টেট গুলো আছে, তো এই জাতি রাষ্ট্রের উদয়ের সম্পর্কটা আমরা বোঝাপড়া করতে চাই। এখন আমরা একটু তথ্য আলাপে ঢুকবো। যেমন আর্নেস্ট রেনন, তার আগে বলে নেই আমি এখন এটা পাইছি বা ব্যবহার করছি, কৃতজ্ঞতা স্বীকার করতেছি মূলত তিনজন ব্যক্তির কাছে। এক হচ্ছে গিয়া তরিকুল হুদা, তার সাম্য মানবিক মর্যাদা, এবং হচ্ছে গিয়া সাম্য মানবিক মর্যাদা নিয়ে একটা লেখা আছে, মানে শাহবাগের নেক্রোপলিটিক্যাল রিডিং, এটা নিয়ে। আরেকটা হচ্ছে গিয়ে আপনার জিয়াউল হক, তার শাহবাগের চক্রব্যূহ নামে একটা লেখা আছে। দুইটা লেখাই অ্যাডভার্টাইজিং করার জন্য বলছি, মাইলস্টোনে পাবেন আপনারা। তো এই যে আর্নেস্ট রেনোর কথা বলতেছিলাম, আর্নেস্ট রেনো একজন ফরাসি হিস্টোরিয়ান। তো আর্নেস্ট রেনো বলতেছেন যে জাতি রাষ্ট্রের উদয় যখন ঘটে একটা রক্তাক্ত সহিংসতার ভিতর দিয়ে ঘটে। এই রক্তাক্ত সহিংসতার দিকটা উদয়ের পরে মানুষজন ভুলে যায়। উনি ফ্রান্সের দুই আলাদা আর কি, মেবি নর্থ ফ্রান্সের সাথে হচ্ছে গিয়া এখানকার মেলিন্ডা নাকি জানো এর একটা আলাপ আনছেন উনার, হোয়াট ইজ নেশন, জাতি কি রচনা। তো জাতি কি রচনা আপনার মানে যে কেউ সার্চ করলে পেয়ে যাবেন হোয়াট ইজ নেশন, আর্নেস্ট রেনো। এই রেনন এটা বললো না, দেন বেনেডিক্ট অ্যান্ডারসন, তার খুব ইন্টারেস্টিং বই আপনারা দেখতে পারেন, ইমাজিন কমিউনিটি। তো বেনেডিক্ট অ্যান্ডারসন আমাদেরকে বলতেছেন যে না, রেনন যে বললো জাতি রাষ্ট্রের উদয় ঘটার সাথে সাথে মানুষ ওই যে জাতি রাষ্ট্রের উদয় ঘটার সময় যে সহিংসতাটা ঘটছে, রক্তাক্ত এই যে হচ্ছে গিয়া স্মৃতি বিস্মৃতি এগুলো ভুলে গেছে, বিষয়টা এরকম না। মানুষ মনে রাখে। কেমনে মনে রাখে? মানুষ তাকে নিজের পরিবারের ইতিহাস হিসেবে মনে রাখে। এটা হচ্ছে কি আলাপ। এবার মানুষ ভুলে না, এই যে ভুলতেছে না। আরেকজন তাত্ত্বিক, পোস্টকলোনিয়াল থিওরিস্ট আশিলি এমবেমবে, উনি ওনার ইন্টারেস্টিং বই নেক্রোপলিটিক্স সেকেন্ড চ্যাপ্টার, দ্য সোসাইটি অফ এনিমিটি, এইখানে উনি বলতেছেন আমরা এমন একটা দুনিয়াতে এই মুহূর্তে আছি যে দুনিয়াতে নাগরিক হয়ে আছে কিন্তু জিন্দা লাশ হয়ে আছে। মানে নাগরিক হয়ে থাকার পরেও সে সাম্য মানবিক মর্যাদা, তথাকথিত সাম্য মানবিক মর্যাদা, তার নাগরিক অধিকার নিশ্চিত করতে পারছে না। সে নাগরিক হওয়ার মধ্যে দিয়েও সে জিন্দা লাশ। এই যে জিন্দা লাশ শব্দটা, এটা থেকে আমরা ফোকাস করবো। কেমনি সে জিন্দা লাশ হয়ে থাকে বলতেছে, আগেকার দিনে এটা ছিল, জিন্দা লাশের উদাহরণ জানতেছে, আগেকার দিনে এটা ছিল কালো ইহুদি, জার্মানিতে ছিল ইহুদি, ইউএসএ তে ছিল কালো, আফ্রিকাতে ছিল কালো। এখন সে জায়গা আসছে কে? উদ্বাস্তু, আপনার হচ্ছে গিয়া অভিবাসী, কোন মুসলিম বা ইসলামপন্থী, তাকে জঙ্গি বলে ট্যাগ দিয়ে তাকে জিন্দা লাশ বানাই দেওয়া যায়। বাংলাদেশের কনটেক্সটে শিবির, ঠিক আছে, রাজাকার, এই যে বিষয়গুলো আছে, তো তাকে জিন্দা লাশ, তার শরীরে তার শরীরকে লাশ বানানোর জন্য যে জিনিসটা জরুরি সেটা করতে পারে। মানে এখানে আধুনিক রাষ্ট্রের সাম্য, তার নাগরিক অধিকারের বুলি এখানে কোনোভাবে বিধান করতে পারে না। তো এ আশিলি এমবেমবে এটা বলতেছেন, এটাকে আমরা রাখলাম। তার মানে আমরা আর্নেস্ট রেননকে নিলাম, বেনেডিক্ট অ্যান্ডারসনকে নিলাম, আশিলি এমবেমবের একটা আলাপ করলাম। আশিলি এমবেমবে দেখাইতেছেন যে এর ফলে হয় কি, ওই যে আমরা যে প্রথম বললাম মানুষ ভুলে না, তার পরিবারের স্মৃতি হিসেবে, তার নিজের ইতিহাস হিসেবে মনে রাখে ওই সহিংসতাটাকে, ওটা ভুলে না সে। এর ফলে কি করে, সে তখন একটা শত্রু চিহ্নিত করতে থাকে, সে খুঁজতে থাকে শত্রুকে। সে তখন তখন আশিলি এমবেমবে আমাদের বলতেছেন এই শত্রু সে কল্পনা করে, শত্রু সে নিজের ছবি আঁকে। সে তখন চিহ্নিত করে, ওই হচ্ছে রাজাকার, ওকে ধরে পিটা, ও হচ্ছে শিবির, ওকে ধরে পিঠা, ও হচ্ছে কি বলে স্বাধীনতা বিরোধী, ওকে ধরে পিঠা, ও হচ্ছে কি বলে আপনার হচ্ছে মাওবাদী, ওকে ধরে মানে কি করে ফেল, প্রসপার করে দেয়, কি করে দেয়, নকশাল, ওকে করে দেয়, ও হচ্ছে আল কায়দা, ওকে করে দেয়। এই যে অবস্থাটা, তাই না, এই শত্রু চিহ্নিতকরণ করে। তো এই শত্রু চিহ্নিত করে শত্রু ছবি আঁকে, এবং সেটা বারে বারে ওটা কি করতে থাকে,
তার মানে শত্রুর শরীরকে লাশ বানানোর জন্য তার ব্যাপক প্রচেষ্টা, তার ব্যাপক মানে কি বল পরিশ্রম, সে তখন তার সমমনা ব্যক্তিদেরকে ডাকে। একটা, সে তো নিজে খুন করবেই, এই জন্য তার একটা খুনি ভ্রাতৃত্বের দরকার পড়ে। সে তখন ডাকে, তার সে হচ্ছে কি গানের মাধ্যমে ডাকতে পারে, সে কবিতার মাধ্যমে ডাকতে পারে, সে হয়তো বা বলতে পারে যে আপনার যেমন আমাদের শাহবাগ আন্দোলনে গান হয়েছে না, বিভিন্ন কবিতা, সিনেমা বাংলা ডাকতে পারে, এই ইত্যাদির ভিতর দিয়ে সে ডাকে। ডাকার তো এমত অবস্থাতে এই যে খুনি ভ্রাতৃত্ব তৈরি হয়, এই খুনি ভ্রাতৃত্ব আপনার ওই একটা মানে শরীরকে লাশ বানাইতে চায়, একটা শরীরকে লাশ বানাইতে চায়। তো এই যে যে বিষয়টা আমরা বাংলাদেশ রাষ্ট্রের ভিতর দিয়ে আমরা দেখবো, এবং শাহবাগের ভিতর দিয়ে দেখবো, এবং মহাভারতের ওই কুরুক্ষেত্রের ভিতর দিয়ে দেখবো, এই কারবালাতেও আমরা দেখবো, এই যে যে হিংসা যেটা ছিল কুরুক্ষেত্রে, যেটা ছিল কারবালাতে, সেই হিংসা বাংলাদেশ রাষ্ট্র যে কোনো জাতি রাষ্ট্রের, যেমন অ্যান্ডারসন বলতে, সেটা ভুলে না, মানুষ মনে রাখে, নিজের ইতিহাসের ভিতরে সত্য চিহ্নিতকরণ করতে থাকে, সে বারে বারে ইনভেন্ট করতে থাকে, টেরিফাইং অবজেক্ট বানায়, ঠিক আছে। এই যে এইটা করবার ভিতর দিয়া আপনাকে বলবে যে আপনি রাজাকার হয়ে যাচ্ছেন, আপনি ওইটা হয়ে যাচ্ছেন, সেটা হয়ে যাচ্ছেন, এই যে বলে এটা কি সত্য চিন্তাকরণ, রাজাকার তো আপনি না, আপনার বাবা রাজাকার না, তারপর আপনি রাজাকার হয়ে যাচ্ছেন, এখন কেন আপনি রাজাকার হচ্ছেন এই কোশ্চেনটা কেউ করে না। সবাই বলে যে আমি হইতেছি, এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু কেন হইতেছে, আপনি কেন বলতেছেন? কারণ ওই যে সেই তার তো মনে সে ওই সহিংসতাটা, তার ওই সহিংসতাটা এখন যায় নাই, তার সহিংসতা এখন যায় না, এই জন্য তার ওই বাসনাটা, ওই যে খুন করবার বাসনা, ওই খুন করার বাসনা তার এখনো আছে, এই জন্য তার তো খুন করার বাসনা, রক্ত দরকার, তো রক্তটা কাকে পাবে? সব রাজাকার তো মরে গেছে, তাকে নতুন করে রাজাকার তৈরি করতে হয়, ইনভেন্টিং, ঠিক আছে, একটা ইমেজ ক্রিয়েট করতে হয় তাকে। তো এই যদি ইমেজ ক্রিয়েট করতে হইতেছে, ছবি আঁকতে হইতেছে, তখন সে ছবি আঁকে, যে সেই ছবিটা হইতেছে গিয়া শাহবাগের বিরোধী যারা করবে তারা প্রত্যেকে রাজাকার, তারা প্রত্যেকে স্বাধীনতা বিরোধী, কোটার বিরোধী যারা করবে প্রত্যেকে রাজাকার। এটা কি? এটা তো হচ্ছে ওই যে আমরা ইয়াজিদের যে হিংসা, মহাভারতের যে হিংসা, সেই এবং মানে জাতীয় রাষ্ট্র উদয়কালের যে হিংসা, সেটা দেখবো। তো এই এমত অবস্থাতে কি বলে আপনার শাহবাগ আন্দোলন হয়েছে যে বাংলাদেশে, এইটাও এই তত্ত্বায়নের বাইরে কিছু না। মানে রেনন যেটা বলতেছেন যে ভুলে গেছে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশে যারা জাতীয় রাষ্ট্র তৈরি করছে, তারা ওই সহিংসতাটা ভুলে নাই, তারা ৭১-এর সহিংসতাটা ভুলে নাই, রক্তাক্ত ইতিহাসটা ভুলে নাই। বেনেডিক্ট অ্যান্ডারসনের মতে তারা যে এটা মনে রাখে নিজেদের স্মৃতিতে, নিজেদের পারিবারিক ইতিহাস হিসেবে, নিজেদের ইতিহাস হিসেবে মনে রাখে, নিজেদের পরিবারের ইতিহাস হিসেবে মনে রাখে, ওই যে জাতি রাষ্ট্র উত্থানের কাহিনীটা, তো সেটা মনে রাখতে বাংলাদেশের মানুষ, সেইটার প্রকাশ শুধু হিংসা, সে শুধু সত্য চিহ্নিত করতে থাকে, তার সত্য হয়ে যায় দাড়ি গোপেলা অমুক, ইসলামপন্থী অমুক, রাজাকার ইত্যাদি ইত্যাদি শব্দে তাকে আর্টিকুলেট করে। ইভেন ভ্রূণ শিশুও বাদ যায় না, ভ্রূণ শিশুও কি বাদ যায়? রাজাকারের ছেলে রাজাকার, এটা কি? রাজাকারের নাতি রাজাকার, এটা কি হইলো? এটা ভ্রূণ শিশু বাদ, রাজাকার না, কেন বাদ যায় না? কারণ ওই যে তার মানে ছবির ভিতরে তো সে আছে। আমরা মেষের গল্প, এই গল্প শুনছি না, শিয়া শিয়া বাঘ এবং হরিণের, যে তুমি আমাকে কি দিছিলা, কয় না আমি দিইনি, কে দিছিল, যে হচ্ছে গিয়া আব্বা অথবা দাদা দিছিল, কয় তোমার বাবা দাদা আব্বা দিলে কি হবে, তোমাকে আমি মারবো, তোমার আব্বা এবং দাদার রক্ত তোমার ভিতরে দিচ্ছে, ঠিক আছে। এই যে বিষয়টা, তো এটা এখানে আছে। তো আমরা এইখানে দেখব এর এর ভিতর দিয়ে কি হয়, এরপর একটা লাশতান্ত্রিক রাজনীতির শুরু হয়, ঠিক আছে। এই লাশতান্ত্রিক রাজনীতি, নেক্রোপলিটিক্স যে শুরু হইলো, এই নেক্রোপলিটিক্সে শরীর যে লাশ বানানোর যে রাজনীতি, নেক্রোপলিটিক্স রাজনীতি, এই রাজনীতিটা বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে সবচেয়ে মানে মানে এর প্রকাশটা ভালোভাবে দেখা গেছে, এবং হচ্ছে একেবারে উন্মুক্ত হয়ে গেছে, একেবারে উলঙ্গ হয়ে গেছে, সেটা হচ্ছে শাহবাগ আন্দোলন, ঠিক আছে। শাহবাগ আন্দোলন হয়ে গেছে। তো আমরা দেখলাম শাহবাগ আন্দোলনে লাশের মানে গোলাম আজমের শরীরকে লাশ বানানো হইলো বৈচারিক হত্যাকাণ্ড দিয়ে, আমরা শাপলাতে দেখি হত্যা, গণহত্যা করা হইলো, আমরা কি বলে ইতে দেখতেছি কারবালাতেও মারা হইতো হোসাইনকে,
আমরা এইটা দেখতেছি চক্রব্যূহে অভিমন্যুকে খুন করা হইতেছে। তো এখানকার প্রত্যেকে আমরা হচ্ছে গিয়া মানে পাওয়ার এদেরকে শরীরকে লাশ বানাইছে, এর ফলে আমরা এদেরকে বলতেছি মজলুম। ইভেন হচ্ছে গিয়ে গোলাম আজমের দলের লোকরা বলতেছে মজলুম, কথার কথা। তো এখানে গোলাম আজম কি শুধুই মজলুম, না গোলাম আজমের কোনো পরিচয় আছে আলাদা? গোলাম আজম কি? গোলাম আজম একজন ইসলামিস্ট, ঠিক আছে, একজন ইসলামিস্ট ফিগার, একজন গোলাম আজমের একটা রাজনৈতিকতা আছে, গোলাম আজমের অস্তিত্বময়তা আছে, ঠিক আছে, গোলাম আজমের বাসনা আছে, আছে তো তদ্রুপ ওর নাম কি বলে, অভিমন্যুরও বাসনা আছে, ওর একটা রাজনৈতিক আছে, ওর পাণ্ডব, ও শুধু মজলুম না, ওর একটা পরিচয় আছে। তা আমাদের মার্ক্সিয়ান ভাইয়েরা করে কি এই পরিচয়টাকে নাই করে দেয়, কারণ এই পরিচয়টা ওরা মনে করে এই পরিচয়ের আঁকড়ে ধরাতে বিচ্ছিন্নতা, উনি একটা ভ্যালু আরোপ করে আমাদের উপর। ওনাদেরকে ওনাদের যে থিওরিটিক্যাল মানে ফ্রেমওয়ার্ক সেটার ভিতর থেকেই আলাপ করতে হয়। তো এবার ওরা পরিচয়টাকে নিতে পারেন না, আইডেন্টিটিটাকে নিতে পারেন না, মানে গোলাম আজমের ইসলামিক আইডেন্টিটি ওনাদের পক্ষে নেওয়া সম্ভব না। কিন্তু গোলাম আজম একটা মজলুম, সেটা যে কোনো মার্কসিস্ট নিতে পারবে। হ্যাঁ, এই জন্য আমরা দেখবো শাহবাগকে শুধু মব জাস্টিস বিচারহীনতা দিয়ে বুঝে। শাহবাগ তো মব জাস্টিস এবং বিচারহীনতা মামলা না, শাহবাগ তো বাংলাদেশ রাষ্ট্রের সেই সহিংসতা, ওই যে সহিংসতা ভুলে নাই মানুষজন, জাতি রাষ্ট্রের উদয় করে যে সহিংসতা ভুলে নাই, যার ফলে তার মনের ভিতরে এখন ওইটা আছে, যার ফলে তার মনের ভিতরে তার বাসনাতে এখনো সেই খুন করবার মানসিকতা আছে। আপনি যে কোনো আরবান মিডল ক্লাস সোসাইটির যে কোনো ছেলেকে যে জিজ্ঞেস করেন, সে রাজাকার সম্পর্কে কি মন্তব্য পোষণ করে, শিবির সম্পর্কে কি মন্তব্য পোষণ করে, তাই কি করা উচিত, সে বলবে এদেরকে তো ঈদর খাই নাই, মানে এদেরকে তো আসলে সেকেন্ড ক্লাস সিটিজেন, ঠিক আছে। তো আবার অনেকে ট্রাই করে মানে একটা সংশোধনবাদী প্রকল্প নিয়ে এসেছে যে এদেরকে প্রত্যেককে আমরা সিটিজেনশিপ রাইট দেবো, হিউম্যান রাইটস, লিবারেল হিউম্যান রাইটস এর ভিতরে আমি এদেরকে ইন্টিগ্রেট করব, ঢুকাই নিয়ে এদেরকে রাইটস দেবো। কিন্তু তারা আবার অন্যটা, তারা কি করে, তারা তার যে ওই যে তাকে মুসলিমের ভিতরে সর্বোচ্চ রাখে, তারা বলে শিবির বলে কি তার অধিকার নেই, মানে সে বেশ্যা বলে কি তার অধিকার নেই সমাজে, ঠিক আছে, এরকম একটা অবস্থা, এরকম একটা অবস্থা। বেশ্যা রাজনৈতিকতা আছে না, বেশ্যা রাজনৈতিক বেশ্যা তো সত্তা আছে, সে সত্তা কি, শিবিরের সত্তাটা কি সেটা বলো, তুমি ওই সত্তা কি মানে রিকগনাইজ করতেছো কিনা সত্তাটাকে, ওই সত্তাকে তুমি বিকশিত হতে দিতেছো কিনা, বা ওই সত্তার সাথে তোমার কোনো ধরনের মতাদর্শী কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ, তার ইসলামের সত্তা তুমি বলো না, তখন বলে যে আমরা তো এরকম রাষ্ট্র চাই না, বা ওরা এই রাজনীতি করবে আমরা চাই না, তাদের কথা হচ্ছে। তার মানে বাসনাটাকে তো তুমি তো মানে কি বলে এক ধরনের রিপ্রেস করতে। তো এই যে মানে জালেম মজলুমের যে এর ভিতর দিয়া ইসলামীদেরকে নাই করে দিতেছে, তাদের রাজনৈতিকতা নাই করে ফেলতেছে, এটা একই হবে হুসাইনের ক্ষেত্রেও করে। তো হুসাইনের ক্ষেত্রে যেটা করে যে কারবালায় শুধুই মুসলিমেরা না, হুসাইনের অন্য কোনো পরিচয় নাই, হুসাইনের কোনো রাজনৈতিকতা নাই। হুসাইন কি হইতেছে গিয়া কোনো ধরনের আহ কি বলে, হুসাইন কি করতো, হুসাইন কি সারিয়া উঠাই ফেলতো বাংলাদেশ ওই টাইমে এসে উঠাইতো, সারিয়া তো রাখতো, তাই না, তো সারিয়া তো উঠাইতো না, তো হচ্ছে কি একজন মার্কসিস্ট রাখবে, একজন দেখেন মার্কসিস্টদের ঝামেলা উঠেছে কি, ওর থিওরিটিক্যাল আর্টিকুলেশনের জন্য যদি হুসাইন ইনক্লুড করতে পারে এবং ওর এই সুযোগটা আছে, কিন্তু ও তো হচ্ছে কি অন্য কিছু করতে পারতেছে না, ও তো এটা, এখানে মূল ঝামেলাটা কি, মূল ঝামেলা হচ্ছে পাওয়ারের, মূল ঝামেলা হচ্ছে পাওয়ারের। মার্কসিস্টরা বলছে পাওয়ার মানেই জুলুম তৈরি করে, পাওয়ার জুলুম তৈরির কারিগর। হ্যাঁ ট্রু, পাওয়ারের তো একটা আছে, জুলুম তৈরি করবে স্বাভাবিক, কিন্তু তাই বলে পাওয়ার গেইন না করে শুধু মুসলুমের যে ধারণা আমি মুসলুমই হয়ে থাকবো, ঠিক আছে, কেন, কারণ পাওয়ারের সাথে আমাদের ট্রমার সম্পর্ক আছে। ওই যে হুসাইন শিয়াদের কথা বললাম না, দাবাসী বলতেছেন যে শিয়াইজমের এটা আছে ট্রমা থেকে, কারণ এই পাওয়ারটা একটা ইনজাস্টিস তৈরি করছে, ঠিক আছে। তো মার্কসিস্টরা ওই মানে ওদের ভিতরে ওই ট্রমাটা ওইটা থেকে ঢুকে গেছে, বা ওদের ভিতরে আমরা যদি আগে যেটা বলতেছিলাম আদনান মাস্টার একটা শব্দ দিয়েছিল দাসের মনোবৃত্তি, দাসের কি ট্রমা, কি দাসের ট্রমা হইতেছে গিয়া তার মনি তার উপরে পিটাইছে, তো এই জন্য সবসময় সে পাওয়ারকে প্রবলেমাটাইজ করে। হ্যাঁ ডেফিনেটলি পাওয়ারে তো মানে এটা তো দিক আছেই, এই জন্য তারা সবসময় সে এটাকে প্রবলেমাটাইজ করে, মানে তার একটা তার আনচান মন, তার মানে কোনো স্থিরতা নাই, এই যে ক্ষমতার বিষয়টাকে সে
মানে সে নিজেও ক্ষমতা হয়ে উঠবে না, আপনাকেও ক্ষমতায় উঠতে দিবে না। ঠিক আছে, এটা হইতেছে এমন একটা জটিলতা, মানে সে নিজেও হইতেছে কি একটা মেয়েকে মানে উদাহরণ না দিয়ে, মানে নিজেও কিছু করবে না, কিছু করতে দিবে না, নিজের নাক কাইটা পরের যাত্রা ভঙ্গ করার যে মানে একটা প্রবাদ আছে বাংলা, এটার পারফেক্ট উদাহরণ হচ্ছে মার্কসিস্ট। যে কোনো জায়গায় মার্কসিস্ট, সে যে কোনো ধর্মের মার্কসিস্ট হোক, যে কোনো বর্ণের মার্কসিস্ট হোক, যে কোনো জাতির মার্কসিস্ট হোক, কোনো সমস্যা নেই। এটা মার্কসিস্টদের একটা আকিদা বলা যায়, মানে মুসলিমদের যেমন আকিদা থাকে, মার্কসিস্টদের একটা আকিদা। ও কোনো ধরনের আইডেন্টিটেরিয়ান পলিটিক্সকে পছন্দ করে না, এবং কোনো ধরনের আইডেন্টিটি বেসড পলিটিক্স ওর পক্ষে, মানে ওর হ্যাঁ ওকে সবসময় মানে একটা অস্থিরতার ভিতরে রাখে, ওকে ভয়ের ভিতরে রাখে। ওর ওর কাছে ভয়টা খুব ইন্টারেস্টিং, আমাদের এটা বুঝতে হবে। ওর ভয় এই ইউরোপিয়ান ফ্যাসিজম, ইউরোপিয়ান ফ্যাসিস্টরা তো ন্যাশনাল সোশ্যালিস্ট, দে আর নট ইসলামিস্ট। ইউরোপিয়ান ফ্যাসিস্ট কি ইসলামিস্ট কেউ? হিটলার দলের নাম কি? বাংলাদেশ সিপিবি দলের নাম কি? ন্যাশনাল, ঠিক আছে, জার্মানি সোশ্যালিস্ট পার্টি। ওকে, হিটলার ডেমোক্রেটিক হয়ে এসে ক্ষমতা করছে। ইতালির মুসলিম পার্টি কি? সোশ্যালিস্ট পার্টি। ওদের ভাইরা ওদের উপর যে ক্র্যাকডাউনটা করছিল, ওই ট্রমা তোরা কাটিয়ে উঠতে পারে না, এই জন্য ওরা মনে করলেন যে কথায় কথায় কি বলে নাজি বুদ্ধিজীবী কার্ল স্মিথ, মানে কার্ল স্মিথকে তাকে, সে কার্ল স্মিথের উপর পরিচালক করতেছে, কার্ল স্মিথের নাজি, ঠিক আছে, কিন্তু ওইটার মানে সে একদিক দিয়ে নিজেকে কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে, কার্ল স্মিথের পরিচয় সে নিজে দিতেছে, কিন্তু কার্ল স্মিথ যখন বলতেছে আমি নাজি, তখন আবার প্রবলেম হয়ে যেতে পারতেছে। মানে সে আপনাকে বলতেছে আপনি হইতেছে গিয়া আপনি ইসলামিস্ট, আপনি ফ্যাসিস্ট, এগুলো বলতে হবে, কিন্তু আপনি বলতেছেন যে আমি আসলে ইসলামিস্ট, কিন্তু তাদেরকে চলবো, তখন বলছেন না ইসলামিস্ট ফ্যাসিস্ট। মানে ওর ওর ও যখন আপনার উপর ভ্যালু অ্যাড করে তখন ঠিক আছে, কিন্তু আপনি যখন নিজের সাপেক্ষটা ক্লেম করেন তখন ঠিক নাই। এটা একটা জটিলতা, এটা মূলত ওটা, এটা মূলত একটা অসুস্থতা, একটা অসুস্থতা, মার্কসিজমের একটা অসুস্থতা। হ্যাঁ, এটা কোনো স্টেবল অবস্থা না, তাই না? হ্যাঁ, তো এই যে অবস্থা, মানে কারবালার থেকে আমাদের যে জিনিসটা লার্নিং এর, আমরা যে লেসনটা নিতে পাই, বা কুরুক্ষেত্রের যে লেসনটা নিতে পাই, সেটা হচ্ছে মানে পলিটিক্স এবং হচ্ছে গিয়া কি বলে এর যে নানান ধরনের মতাদর্শ, ক্ষমতা, এই জিনিসগুলো খুব কিভাবে ফাংশন করে, মানে খুবই এটা কি বলে মানে সিস্টেমেটিকলি ফাংশন করে। এবং মতাদর্শ নাই করে, আমার মতাদর্শ আমি নাই করে দিব, কিন্তু একজন মার্কসিস্টের মতাদর্শ থেকে সরছে, সে কি, সে তার মতাদর্শ কি আইডেন্টিটি পলিটিক্স আমি মানি না, এই বেস করতে দিব না, তবে সেটা করতে যায়, তার মতাদর্শ বল রাখছে, কিন্তু আমাকে বল তুমি মজলুম, তুমি হুসাইন, তুমি মজলুম, আমাকে সে মজলুম বানাই দিতেছে, আমার অর্গাজম হয়ে যেতেছে, কিন্তু ও কিন্তু রাকিটা থেকে সরতেছে না, ও রাকিটাকে আইডেন্টিটি। তার মানে কি আমি এখানে মতাদর্শ বিষয়ে কম্প্রোমাইজ করলাম, এখানে মাস্টার কে হইলো, ও মাস্টার হইলো, ওর মরালিটি আমার মরালিটি হইলো, ঠিক আছে, আমি স্লেভ হইলাম, আমি ফলো করলাম কাকে, ওকে। তার মানে এই যে মার্কসিস্টকে, মানে এখানকার মতাদর্শিক বিষয়টা কার হইলো, একজন মার্কসিস্টের আমার কোন মতাদর্শিক বিষয় হইছে, তার মানে কি মজলুম মজলুম করা এটা একটা কুল বিষয়, কোনো সন্দেহ নাই, ডেফিনেটলি মজলুম সুন্দর, কিন্তু মজলুমের পরিচয় কি? তখন মজলুমের পরিচয় নাই কেন? মজলুমের পরিচয় নাই, আমাদের কোশ্চেন করতে হবে এটা। হুসাইনের তো পরিচয় আছে, হুসাইন নবীর দৌহিত্র, হুসাইনের আলীর পোলা, হুসাইন হচ্ছে গিয়া ইসলামের সাথে ওই রকম সম্পর্ক আছে, হুসাইনের এটা ইসলামের আদল, ইসলামের ইনসাফের ভিতর দিয়ে হইতো, ঠিক আছে, ও যদি ক্ষমতা আসতো। হুসাইন আসে না, হুসাইন তো শুধু মুসলিম না, হুসাইন রাজনৈতিকতা ছিল তো। তো আপনার কুরুক্ষেত্রের সেম, এই যে গোলাম আজমকে এখন অনেকে বলে শাহবাগ তো হচ্ছে গিয়া বিচারহীনতা বিষয়, মব জাস্টিসের বিচারহীনতা, কিসের বিচারহীনতা? বিষয়টা কিরকম যে গোলাম আজমের সঠিক বিচার করলে পরে শাহবাগ ঠিক ছিল, এরকম কোনো কিছু? তাই তো বলতে চাইতেছে বিষয়টা। মানুষের আলাপ, এক মিনিট বলি, একটা মানুষের আলাপটা এইভাবে দেখতে হবো, সে কি বলতে, এটা খুব তামজিন ভাই আমাকে শিখাই দিয়েছিল একদিন, একটা আলোচনা বলতেছিল যে একজন লোক কি কইতে চায় ওইটা দেখার দিয়ে কি কইতে না চায় সেটা দেখা বেশি জরুরি। একজন লোক সম্পর্কে একজন লোক জিজ্ঞেস করতে হবে যে একজন লোকরে যে ভাই ইসলাম কি, তো সে বলে না না ইসলাম তো অনেক শান্তির ধর্ম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, কিন্তু ওই লোকটা যখন জিজ্ঞেস করবে জঙ্গিবাদ কি, তখন সে বলে হ্যাঁ জঙ্গিবাদ হইতেছে ফেসবুকে লেখে, কি বলে এই যে কি বলে
আমরা একদিন খিলাফত শুরু করবো, আমরা খিলাফত একটা জঙ্গিবাদের লক্ষ্য, ঠিক আছে? বা কি বলে, আমরা দেখতে টাকুর উপর কাপড় পরা হচ্ছে কি জঙ্গিবাদ। আমাদের এক সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পোস্টার টানানো দিত না এরকম? হ্যাঁ, বা এটাও একটা টেরোরিস্ট আসতে পারে। তো এই যে, হ্যাঁ এই ব্যাপার, তো এই যে বিষয়গুলো আসলো, এই বিষয়গুলো হাজির হইতেছে, তার মানে কি, ও কিন্তু জঙ্গিবাদ বলতে কি বোঝায়, ইসলাম বলতে মূলত জঙ্গিবাদ কি বোঝায়। কিন্তু আসলে যখন প্রথমে কইতেছে আমি ইসলাম কি, তখন আসলে ওর নিজের কথাটা কইতেছে না। ওই যে ওর যে আপনার মানে কি বলে ইসলাম সম্পর্কিত ভাবনা, ওইটা হচ্ছে মূলত ওর ড্রিম লাইফের যে ক্রাইসিস, সেটা হচ্ছে এইটা। ও মূলত ইসলাম বলতে বোঝায় ওই জঙ্গিদের, ওই ওইটা হচ্ছে তার ড্রিম লাইফের সাথে তার ভয় তৈরি করে। তার ড্রিম লাইফ হইতেছে কি, কোন ওসামা বিন লাদেন প্লেন নিয়ে আসতেছে, এটা ঘুমতে চাতাপড়ে উঠে যায়, অবস্থা খারাপ, কারণ ওসামা বিন লাদেন প্লেন নিয়ে আসতেছে, সেটা ভাবে। তো এটা হচ্ছে একটা ড্রিম লাইফের প্রবলেম, ঠিক আছে? সেকুলার ড্রিম লাইফের প্রবলেম এটা, এটা আমার সাইকো অ্যানালাইসিস না, তানজিম ভাই সাইকো অ্যানালাইসিস। তো আমি ওনার কি বলে সাইটেশনটা দিতেছি না। হ্যাঁ, তো মানে এইখানে একজন ইসলাম সম্পর্কিত বোঝাপড়ার ক্ষেত্রে ইসলামের প্রথম ডেফিনেশনটা না শান্তির ধর্ম শুধু ইসলাম না, কিন্তু শান্তি ধর্ম হিসেবে ইসলামকে দেখতেছে, আর বাদ বাকি যেগুলো ইসলামের বাইরে নিয়ে যাচ্ছে, এই যে বাদ বাকি ইসলামের ভিতরে পড়ে কি পড়ে না, সে বলতে পড়েই না, এই যে বাউন্ডারি তৈরি করে দিতেছে, একটা নির্দিষ্ট বিষয় ক্রিয়েট করতেছে, এইটা হচ্ছে মার্কসিস্টরা করে। তার মতে ইসলাম হচ্ছে এরকম। তো যাই হোক, যখন যেটা বলবো শেষ লাইন বলে শেষ করতেছি। তো আজকের যে মূল আলাপটা ছিল মূলত একটা মানে আমাদের ছোট হেডলাইনের একটা ছিল যে মুজলুমিয়াত, শিয়া পলিটিক্যাল থিওলজি, শিয়া রিলিজিয়াস ডক্ট্রিনের ভিতর থেকে মজলুমিয়াত এবং শাহাদাতের সাথে কারবালার সম্পর্ক, এবং এর সাথে সবরের সম্পর্ক আছে। তো এইটার উপর ভিত্তি করে মার্কসিয়ানরাও পলিটিক্স করতে পারে, ইসলামিস্টরাও পলিটিক্স করতে পারে, এবং মানে কি বলে ন্যাশনালিস্টরাও পলিটিক্স করতে পারে। এটা একটা মানে ওপেন স্পেস আর কি। তো এই ওপেন স্পেসে প্রত্যেকে যে রাজনীতি করে, প্রত্যেকে যারা মতদর্শিক রাজনীতি করতেছে, এখন আমরা এটাকে কিভাবে ডিফাইন করব, সেটা হচ্ছে আমাদের বিষয়। আমরা কি হচ্ছে কি মার্কসিয়ানদের জায়গা থেকে ডিফাইন করব, না আমার জায়গা থেকে ডিফাইন করব? যেরকম মার্কসিয়ানদের কোনো প্রবলেম হয় না, যেমন ওরা হচ্ছে কি আপনার মিস্ট্রিক সুফিদের যে ইটা ফানা, আমরা তাদের শব্দ শুনছি ফানা, তো ওরা মনে করলেন যে আনাল হক যখন বলতেছে মনসুর হাল্লাস, ঠিক আছে, তো এই আনাল হক আমি সত্য, এইটাকে ওরা নিয়ে যায় হইতেছে গিয়া, এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে শাহাদাত সে কবুল করে নিতে পারতেছে, সে ফাঁসিটাকে কবুল করে নিতে পারতেছে, শাহাদাতে এটা সে ফানালিতে হয়ে যেতে পারতেছে, এক এটা সে ফাঁসি নিতে পারতেছে, আবার সে মজলুমিয়াতের ভিতর ঢুকতে পারতেছে, ঠিক আছে? এইটাকে হইতেছে গিয়া মানে যখন মানে ওদের মতে হুসাইনি সত্য, তার মানে সত্য মজলুমি সত্য তৈরি করে, বা মজলুমের সাথে সত্যের সম্পর্ক, এরকম একটা যে আলাপ তৈরি করতেছে, বাকি আছে মিথ্যা, তো মিথ্যাকে ভাঙতে হবে, এই যে বিষয়গুলো। এই ধরনের মার্কসিয়ান রাজনীতিটাকে আমরা যদি একটু ক্রিটিক্যালি না দেখি, তাহলে পরে আমরা মার্কসিয়ানদের বয়ান, মার্কসিয়ানদের কি বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে নিজেরা ফানা হয়ে যাব, আমাদের আর কিছু থাকবে না, ঠিক আছে? আমরা হয়ে যাবো হচ্ছে গিয়া মাসুক বলেন এটাকে, নাসিক, মাসুক বা আশিক যাবে, আমরা আশিক হয়ে যাবো তাদের। তো তো আমরা আমরা যদি তাদের আশিক হয়ে যাই, দিওয়ানা হয়ে যায়, তখন আমার সত্তা বলতে কিছু থাকে না, তখন আমি হয়ে যাই তার তাতে বিলীন, খোদার কাছে বিলীন হয়ে যায় না আমরা। আমার মুসলিমের পরিচয় এখানে, মুসলিম বলতে কি বোঝা, কি বোঝানো হয়েছে, মুসলিমটা কে, মুসলিমের বাসনা ইত্যাদি ইত্যাদি। তো এই আর কি, আজকের মতো আমাদের আড্ডা এখানে করি আমরা, ইতি ঘটাই। শ্রোতা